সুপ্রিয় ইংরেজি ভাষা শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমি প্রফেসর ইকবাল হোসেন, স্মার্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর লার্নিংয়ের পক্ষ থেকে। অনেক দিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। আসলে টেকনিক্যাল কিছু কারণে আমার এই ভিডিওগুলো করা হয়নি, তো নতুন করে আবার আমরা শুরু করলাম। ইনশাল্লাহ এটা যথারীতি চলতে থাকবে। তো ইংরেজির এই যে এর আগে আমরা স্পেলিং নিয়ে আলোচনা করেছি, প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করেছি, এছাড়া গ্রামারেরও বেশ কিছু আইটেম নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি, সেটি হলো ইংলিশ কারেকশন বা কমন মিস্টেক্স। এই যে আমরা ইংরেজি বলি, লিখি, প্রায়শই আমরা ভুল করি। উই কমিট এ লট অফ মিস্টেক্স, অসংখ্য আমরা ভুল করি। তো ভুল ইংলিশ যদি হয় তো তাহলে সেটা তো আর কোনো ক্রেডিট পায় না, তার কোনো গ্রহণযোগ্যতা নেই। তো সে কারণে আমার উপদেশ হলো যে তোমরা যে ইংলিশ বলবে, তোমরা যে ইংলিশ লিখবে, সেই ইংলিশ যেন সঠিক হয়, গ্রামাটিক্যালি যেন কারেক্ট হয়। তো আজকে আমরা সেই কারেকশনের আলোচনায় যাচ্ছি যে কি কি ছোটো ছোটো আমরা ভুল করি। অনেক সময় অনেক ভুলগুলো আমরা বুঝতে পারি না, মনে হয় যে না, সেন্টেন্সটি তো ঠিকই আছে, আসলে সেন্টেন্সটি ঠিক নেই। তো গ্রামারের এই যে সূক্ষ্ম বিষয়গুলো, এই সূক্ষ্ম বিষয়গুলো তোমাদের কিন্তু বুঝতে হবে, জানতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে আমরা যে সেন্টেন্সটা এখানে লিখেছি সেটা আছে দিস ইজ অ্যাপ্লিকেবল টু ইউ। দিস ইজ অ্যাপ্লিকেবল টু ইউ, এটা তোমার জন্য না। আমাদের এখানে একটু বোধহয় তথ্যগত একটু ভুল হয়েছে। অ্যাপ্লিকেবল ফর আমরা লিখতে হবে, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ, এটা হচ্ছে ভুল ইংলিশ। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ। এই যে আমরা ফর ইউ লিখি, আসলে এটা টু হবে, সঠিক যে সেন্টেন্সটা টু হবে। তো তাহলে হচ্ছে দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ হয় না, দিস ইজ অ্যাপ্লিকেবল টু ইউ। আসলে অ্যাপ্লিকেবল ব্যক্তির ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেবল টু লিখব, কিন্তু কোনো উদ্দেশ্য বা কারণ বোঝাতে আমরা ফরটি ব্যবহার করব। তো তাহলে আমি আরেকটু যদি এটাকে ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে যে যেমন দিস ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য স্টুডেন্টস, দিস ইজ অ্যাপ্লিকেবল টু স্টুডেন্টস ফর দ্য সেশন 2021, 2020-21 সালের ছাত্রদের জন্য এটি অ্যাপ্লিকেবল। আমি সেন্টেন্সটা এটা লিখে দিই। তো তাহলে এখানে এই সঠিক সেন্টেন্সটি হচ্ছে যে দিস ইজ অ্যাপ্লিকেবল টু ইউ। আমি আরেকটা এক্সট্রা সেন্টেন্স আমি লিখে দেখাচ্ছি যে দিস ইজ অ্যাপ্লিকেবল to the students, this is applicable to the students for the session 2021। তাহলে এখানে কিন্তু ফর, কিন্তু এই সেশনের আগে ফর হলো, এটা খেয়াল করো যে এই যে ফরটা আমরা ব্যবহার করলাম সেশনের জন্য, অর্থাৎ কোনো উদ্দেশ্য বা কোনো কারণ এর আগে ফর বসে। কিন্তু আমরা এখানে পার্সনের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে টু ব্যবহার করলাম। তাহলে পার্সন হতে পারে, প্লেস হতে পারে, বা কোনো অবজেক্টিভ হতে পারে, বস্তু হতে পারে, অবজেক্টস হতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেবল টু ব্যবহার করব। আর কোনো কারণ যদি বোঝাতে চাই, কোনো উদ্দেশ্য বোঝাতে চাই, সেক্ষেত্রে ফর হবে। কিন্তু প্রায়শই আমরা যে ভুল যে সেন্টেন্স লিখি কিংবা বলি, সেটা এরকমই ভুল লিখি যে দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ, নো, দিস ইজ অ্যাপ্লিকেবল টু ইউ। আমি উদাহরণ দিলাম, দিস ইজ অ্যাপ্লিকেবল টু দ্য স্টুডেন্টস ফর দ্য সেশন 2021। সো তাহলে আমরা অ্যাপ্লিকেবল উপরে যে পার্সন বসছে তারা কিন্তু আমরা ফর ব্যবহার করবো না, টু ব্যবহার করবো। আরেকটি সেন্টেন্স দেখি আমরা, পরের সেন্টেন্সটি কী আছে, দ্য শপ সেলস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। দ্য শপ সেলস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এখানে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে যে এই যে শপ সেলস ফ্রুটস, এই ফ্রুটসটা কিন্তু সাধারণত জেনারেলি যখন আমরা ব্যবহার করি, সাধারণ অর্থে যখন আমরা ফ্রুট ব্যবহার করি, কিন্তু ফ্রুটস হয় না, সাধারণ অর্থে ফ্রুট এস হবে না। কিন্তু ভেজিটেবলসের ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব, বাট ফ্রুটসের ক্ষেত্রে ফ্রুট হবে, অর্থাৎ ফ্রুটসটা এসটা থাকবে না। তাহলে কী হলো, দ্য শপ সেলস ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, কারেক্ট হলো ফ্রুট। দ্য শপ সেলস fruit and vegetables। ভেজিটেবলসের ক্ষেত্রে এস হবে, বাট ফ্রুটের ক্ষেত্রে এস হবে না।
পরের যে সেন্টেন্সটি সেটা হলো হি হ্যাজ গন টু শপিং। সে কেনাকাটায় গেছে। হি হ্যাজ গন টু শপিং। সঠিক সেন্টেন্সটা হলো গন টুর পরে শপিং নয়, হি হ্যাজ গন শপিং। সো তাহলে বিষয়টা কি, গ্রামারের একটি নিয়ম আছে। সেই নিয়মটা হলো যে শান্ত গোর পরে এদের কিছু ধরনের কিছু মানে ভার্ব আছে, যেমন গো হান্টিং, গো শপিং, গো সার্ফিং, হ্যাঁ, এই ধরনের আমরা গো পরে গো প্লাস অর্থাৎ গো প্লাস ভার্ব প্লাস আইএনজি। সে শিকারে গেছে, হি হ্যাজ গন হান্টিং। হি হ্যাজ গন টু হান্ট হবে না, হি হ্যাজ গন হান্টিং। অর্থাৎ কিছু আউটডোর ওয়ার্ক, আউটডোর অ্যাক্টিভিটিস এই ধরনের যখন আমরা বোঝাবো সেক্ষেত্রে গো প্লাস ভার্ব প্লাস আইএনজি। হি হ্যাজ গন শপিং, সে কেনাকাটায় গেছে, সে শিকারে গেছে। এই যে আউটডোর অ্যাক্টিভিটিস সেক্ষেত্রে গো প্লাস ভার্ব প্লাস আইএনজি। হি হ্যাজ গন হান্টিং, হি হ্যাজ গন শপিং, হি হ্যাজ গন সার্ফিং, হি হ্যাজ গন সুইমিং, হি হ্যাজ গন, এই যে আউটডোর অ্যাক্টিভিটিস, বাইরে কোথাও যাওয়া কোনো একটা বিশেষ ধরনের কোনো কাজ করা, তো এইগুলো কিন্তু গো প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে সঠিকটা হলো যে হি হ্যাজ গন টু শপিং, হি হ্যাজ গন শপিং। কারেক্ট হলো হি হ্যাজ গন শপিং, হি হ্যাজ গন শপিং, হি হ্যাজ গন শপিং। এরপরের যে সেন্টেন্সটি সেটি হলো হ্যাভ ইউ এভার, সরি আমরা এখানে সঠিকটাই লিখে দিয়েছি, গন হবে। হ্যাভ ইউ এভার গন টু লন্ডন, তুমি কি এখন লন্ডনে গিয়েছো? আসলে এখানে ওই যে আমি ভুল করে লিখেছিলাম, ওইটা বিন হবে। এখন প্রশ্ন হলো যে গন হবে না কেন, বিন কেন হবে? কেন সে যে জিনিসটা হলো যে তুমি লন্ডনে কি কখনো গিয়েছো, মানে লন্ডনে যে থাকেনি, লন্ডন যে ফিরে আসছে, তাহলে যে ফিরে আসার ক্ষেত্রে আমরা কিন্তু গো শব্দটি ব্যবহার করব না। যাওয়া এবং ফিরে আসা সেক্ষেত্রে ওই বির পাস্ট পার্টিসিপল বিন ব্যবহার করব। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, গন টু লন্ডন না, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, বি ওয়াজ বিন, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন। তাহলে আমরা সঠিকটা হচ্ছে যে ভুলটা হলো হ্যাভ ইউ এভার গন টু লন্ডন, হ্যাভ ইউ এভার গন টু লন্ডন, এটা ভুল সেন্টেন্স, ইনকারেক্ট সেন্টেন্স। আর কারেক্ট সেন্টেন্স আছে হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, হ্যাভ ইউ এবার বিন টু লন্ডন, টু লন্ডন। আমি আবার দেশটা আরেকবার বলি যে গন কেন হবে না, তুমি কি কোনো লন্ডনে গিয়েছো? হ্যাভ ইউ এভার গন টু লন্ডন? নো, শুধুমাত্র যাওয়া যদি বোঝায় তাহলে সেটা সে হ্যাভ ইউ এভার গন টু লন্ডন। কিন্তু যাওয়া এবং ফিরে আসা, এই যে ফিরে আসা, এই ক্ষেত্রে কিন্তু আমরা বি ভার্ব ব্যবহার করব। এই যে কিছু সময়ের জন্য থাকা বা ফিরে আসা, তাহলে বির পাস্ট পার্টিসিপল আছে বিন, বি ওয়াজ বিন, হ্যাভ ইউ বিন টু লন্ডন। পরের যে সেন্টেন্সটি, শি ইজ গুড ইন স্পিকিং ইংলিশ, সে ইংলিশ বলতে দক্ষ, ইংলিশ বলাতে দক্ষ। এই যে তার এই যে দক্ষতা, এই দক্ষতাকে আমরা এই যে আমরা বললে কি যে গুড ইন কিন্তু না, এটা হচ্ছে গুড অ্যাট। তাহলে হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ, আমরা কখনো গুডের পরে ইন ব্যবহার করব না, গুডের পরে অ্যাট ব্যবহার করবো। হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ। তাহলে কী হলো যে গুডের পরে আমরা ইন নয় অ্যাড ব্যবহার করব। দক্ষতা, স্কিল, কোনো বিষয়ে কারো স্কিল আছে অর্থাৎ স্কিল্ড, এটা বোঝাতে আমরা গুড অ্যাড ব্যবহার করব। পরের যে সেন্টেন্সটি সেটা হলো আই হ্যাড নট এনি ব্রেকফাস্ট দিস মর্নিং, আজকে সকালে আমি কোনো ব্রেকফাস্ট খাইনি, নাস্তা খাইনি। সো তাহলে এই যে হ্যাড ভার্বটি যখন আমরা হ্যাভ ভার্বটিকে যখন বা হ্যাডকে আমরা যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার করব, হ্যাভ ভার্বটিকে যখন আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু নট বা ডিড নট ব্যবহার কর, শুধুমাত্র হ্যাভ বা হ্যাড ব্যবহার করা যাবে না। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাড যখন আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করব, সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় কিংবা সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভের আগে ডু নট, পাস্ট টেন্স হলে ডিড নট ব্যবহার করব। এই যে সেন্টেন্সটি কী লিখেছি, আই হ্যাড নট এনি ব্রেকফাস্ট দিস মর্নিং, এটা আমি বলেছি যে ডু নট, যেহেতু আই ডিড নট হ্যাভ এনি ব্রেকফাস্ট, ডিড নট হ্যাভ এনি ব্রেকফাস্ট দিস মর্নিং, আই ডিড নট হ্যাভ এনি ব্রেকফাস্ট দিস মর্নিং। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাডের পরিবে ডু নট
অথবা ডিড নট ব্যবহার করতে হবে। তাহলে কী হলো? আই ডিড নট হ্যাভ এনি ব্রেকফাস্ট দিস মর্নিং। I did not have any breakfast this morning. What is the sentence? I like reading historic novels. I like reading historic novels. এখন এইটা বুঝতে হবে যে হিস্টোরিক এবং হিস্টোরিক্যাল, এই হিস্টোরিক এবং হিস্টোরিক্যালের মধ্যে একটা পার্থক্য আছে। হিস্টোরিক মানে হচ্ছে ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হিস্টোরিক। আর হিস্টোরিক্যাল মানে হলো ইতিহাস ভিত্তিক, ইতিহাসের পরে যেটা ভিত্তি করে কোনো কিছু করা হয় সেটা হচ্ছে ইতিহাস, মানে হিস্টোরিক্যাল, ইতিহাস ভিত্তিক। আর হিস্টোরিক মানে ইতিহাস বা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। তো তাহলে এখানে যে বললাম আই লাইক রিডিং হিস্টোরিক্যাল নভেলস, ঐতিহাসিক নাটক উপন্যাস পড়তে আমার ভালো লাগে। আই লাইক রিডিং হিস্টোরিক্যাল নভেলস, হিস্টোরিক্যাল হবে। আই লাইক রিডিং হিস্টোরিক্যাল নভেলস। হিস্টোরিক্যাল এটা মনে রাখতে হবে, কিন্তু হিস্টোরিক্যাল নভেলস। কিন্তু আমি যদি বলি দিস ইজ এ হিস্টোরিক মস্ক, ষাট গম্বুজ মস্ক ইজ এ হিস্টোরিক মস্ক। কেমন মস্ক? ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা হিস্টোরিক মস্ক বলবো, হিস্টোরিক মস্ক। কিন্তু সাধারণভাবে ইতিহাসের উপরে ভিত্তি করে কোনো কিছু করে সেই ক্ষেত্রে আমরা বলবো হিস্টোরিক্যাল। কিন্তু ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা হিস্টোরিক বলবো। পরের যে সেন্টেন্সটি, উই ইনফর্মড দ্য ম্যাটার টু দ্য পুলিশ। উই ইনফর্মড দ্য ম্যাটার টু দ্য পুলিশ, আমরা বিষয়টি পুলিশকে জানালাম। এটা মনে রাখতে হবে যে উই ইনফর্ম দি ম্যাটার হয় না, উই ইনফর্ম দি পুলিশ। সে ইনফর্মের পরেই মনে রাখতে হবে যে অবজেক্ট কিন্তু দুই প্রকার, একটা আছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হলো বস্তুবাচক অবজেক্ট। একটা আছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। তো এই যে পুলিশ আছে আর একটা আছে ইনফর্ম দি ম্যাটারটা আছে বস্তুবাচক। তাহলে ম্যাটারটা আছে, তাহলে আছে যে এই যে পুলিশটাকে আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ ম্যাটারটা আছে ডিরেক্ট অবজেক্ট আর পুলিশটা আছে ইনডিরেক্ট অবজেক্ট। সো ইনফর্মের পরেই এই ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ পুলিশকে আমাদের আগে নিয়ে আসতে হবে। তাহলে কী দাঁড়াবে যে উই ইনফর্ম দি পুলিশ, উই ইনফর্ম দ্য পুলিশ অফ দি ম্যাটার। আমি আবার এই সেন্টেন্সটা বলি যে ইনফর্মের পরে এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে, একটা ইনডিরেক্ট অবজেক্ট আর একটা আছে ডিরেক্ট অবজেক্ট। পুলিশটা আছে ইনডিরেক্ট অবজেক্ট। তো ইনফর্মের পরে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টটাকে আমাদের ব্যবহার করতে হবে। সো তাহলে সেটাই আমরা করলাম, উই ইনফর্ম দি পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করলাম, ম্যাটারটাকে তো ইনফর্ম করা যায় না। উই ইনফর্ম দি পুলিশ অফ দি ম্যাটার। পরের সেন্টেন্সটি আছে হ্যাভিং দি সানসেট উই ওয়েন্ট হোম। হ্যাভিং দি সানসেট, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু এই যে দি সানসেট এটা কিন্তু এখানে কিন্তু দুটো ক্লজ, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স করা হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু এটা দুটি ক্লজ, যেহেতু সিম্পল সেন্টেন্স করা হয়েছে এটি একটা মাত্র ক্লজ এখানে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে দুটি সাবজেক্ট আছে, একটা আছে দি সান একটা সাবজেক্ট আর উই হলো একটা সাবজেক্ট। এটা মনে রাখতে হবে, এখানে কিন্তু দুটি সাবজেক্ট আছে, দি সান এবং উই। তো যখন সাবজেক্ট ভিন্ন হবে অর্থাৎ দুটি সাবজেক্ট যখন থাকবে তখন আমরা হ্যাভিং দিয়ে স্টার্ট করতে পারবো না। আমি আরেকটু উদাহরণ দিই যে আমি কাজটি শেষ করলাম এবং বাসায় গেলাম, বাড়ি গেলাম। তাহলে দুই ক্ষেত্রে কিন্তু আমি কাজটি শেষ করলাম, আমি বাসায় গেলাম। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। উভয় ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট এক, আই সাবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্ট ভিন্ন সাবজেক্ট হলে কিন্তু হ্যাভিং দিয়ে শুরু করা যায় না, যেহেতু এখানে দি সান এবং উই ভিন্ন সাবজেক্ট, সুতরাং হ্যাভিং দিয়ে এখানে শুরু করা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে সে যে দি সানটাকে আগে নিয়ে আসতে হবে। দি সান হ্যাভিং সেড উই ওয়েন্ট হোম। যখন সাবজেক্ট ভিন্ন হবে তখন হ্যাভিং দিয়ে শুরু করা যাবে না, তখন
প্রথম যে সাবজেক্টটি ওটি আগে বসবে, দিস সানটা আগে চলে আসবে, তারপরে হ্যাভিংয়ে বসতে হবে। দিস সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। দিস সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। পরের সেন্টেন্সটি হলো দে নট অনলি গেভ মি ফুড বাট অলসো শেল্টার। তারা আমাকে শুধু ফুডই খাবারই দেয়নি, আশ্রয় দিয়েছিল। তারা আমাকে খাবারই দেয়নি, আশ্রয় দিয়েছিল। এখানে মনে রাখতে হবে যে নট অনলি বাট অলসো এটাকে কোরিলেটিভ বলে, যে দুটি মানে ওয়ার্ডকে এখানে মডিফাই করছে। সেই দুটি ওয়ার্ড কি? একটি ওয়ার্ড হলো, একটা হচ্ছে ফুড আর একটা হচ্ছে শেল্টার। তারা আমাকে শুধু খাবারই দেয়নি, শেল্টার দিয়েছিল, আশ্রয় দিয়েছিল। তাহলে এই যে ফুডকে মডিফাই করছে এবং শেল্টারকে মডিফাই করছে। সুতরাং আমাদের এখানে নট অনলিটা আমরা মিসপ্লেস করেছি, ভুলভাবে বসিয়েছি। সঠিক হলো দে গেভ মি, ফুডের আগে নট অনলি, দে গেভ মি নট অনলি ফুড, খাবারই দেয়নি। সুতরাং এই যে আমরা ইমফ্যাসিস দিচ্ছি, জোর দিচ্ছি কিসের পরে? ফুডের পরে। সুতরাং দে গেভ মি নট অনলি ফুড, ফুডের আগে নট অনলি বসবে, আর বাটনস শেল্টার আগে তো বাটনস আছেই। সুতরাং আমরা ভুল করে আমরা দে নট অনলি ভার্বের আগে নট অনলি বসিয়েছি, আসলে এটা ফুডের পূর্বে বসাতে হবে। আমরা জোর দিচ্ছি ফুড এবং শেল্টার। তারা শুধু আমাকে খাবারই দেয়নি, আশ্রয় দিয়েছিল। সুতরাং ফুডের আগে নট অনলি বসবে, কিন্তু ভুল করে আমরা ভার্বের পূর্বে নট অনলি বসিয়েছি। তো কারেক্ট হলো যে দে নট অনলি গেভ মি, দে গেভ মি not only food, খাবারই দেয়নি, বাট অলসো শেল্টার। বাট অলসো শেল্টার। পরের সেন্টেন্সটি আছে সে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ? তুমি কি জানো সে কোথায় বাস করে? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটি, সেই সেন্টেন্সটি যদি একাধিক ক্লজ থাকে, একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে একাধিক ক্লজ থাকতে পারে। সেই একাধিক ক্লজের ক্ষেত্রে প্রথম অংশটি, প্রথম যে ক্লজ সেটি শুধু ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে ভার্বটি সাবজেক্টের পূর্বে বসবে। আমি আবার বলি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি একাধিক ক্লজ থাকে, তাহলে প্রথম যে ক্লজটি, প্রথম যে অংশটি, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে। আমরা জানি যে অক্সিলারি ভার্বটি সাধারণত সাবজেক্টের পূর্বে বসে, ওটাকে প্রশ্নবদ্ধ করার জন্য। তো প্রথম যে ক্লজ, সেই ক্লজে কিন্তু অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে, কিন্তু দ্বিতীয় ক্লজের ক্ষেত্রে ওটা কিন্তু সিম্পলি হয়ে যাবে। দ্বিতীয় ক্লজের ক্ষেত্রে ওটা সিম্পলি হয়ে যাবে। তাহলে কী দাঁড়ালো এটা? যে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এটা হয় না, ডু ইউ নো হোয়ার হি লিভস। কারণ আমরা ডু ইউ নো এটা অলরেডি প্রশ্নবোধক হয়ে গেছে, ডু ইউ নো এইটি অলরেডি প্রশ্নবোধক হয়ে গেছে। সুতরাং হোয়ার ডাজ হি হবে না, হোয়ার হি লিভস। দ্বিতীয় ক্লাসটি আর প্রশ্নবোধক করা যাবে না। তাহলে এটা হবে ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস। সুতরাং দ্বিতীয় ক্লাসটিকে আর মানে প্রশ্নবোধক করা যাবে না, অর্থাৎ অক্সিলারি ভার্বটা দ্বিতীয় ক্লাসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে বসবে। সুতরাং ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, ডু ইউ নো হোয়ার হি লিভস। তো বন্ধুরা, এই যে ইংরেজির এই যে সমস্ত গ্রামারের যে ছোটো ছোটো যে সমস্ত নিয়মগুলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। একটি সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। গ্রামাটিক্যালি যদি কারেক্ট না হয়, তাহলে ওই সেন্টেন্সটি অর্থহীন হয়ে যায়। হয়তো আমরা কথা বলার সময়, কমিউনিকেট করার সময় আমরা ইংলিশ বলি, কখনো কখনো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক সময় হয়তো অতটা কারেকশানের দিকে আমরা গুরুত্ব দিই না। বাট রিটেন ইংলিশ, লিখিতভাবে আমরা যে ইংলিশটা লিখি, রিটেন ইংলিশ, সেই রিটেন ইংলিশের ক্ষেত্রে অবশ্যই এটি খুবই গুরুত্ব বহন করে। তো বন্ধুরা, তোমাদের এই যে ভিডিওটি করলাম কেমন লাগলো সেটি তোমাদের রিয়াকশানটা জানিয়েও, প্রতিক্রিয়া জানাবে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের এই লাইক এবং সাবস্ক্রিপশান আমাকে হিসেবে অনুপ্রাণিত করে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।